স্বাগত জানাচ্ছি দ্য ক্রিকেট শোতে ফ্রি হিট সেগমেন্টে। প্রথম যে কমেন্টটা পড়েছে আজকে রিয়াদ, ভেরি ইন্টারেস্টিং কমেন্ট। তিনি বলছেন, প্রেমিকার মন বোঝার চেয়েও মিরপুরের উইকেট বোঝা বেশি কঠিন। হোম অফ ক্রিকেটের এই উইকেটের এত বৈচিত্র্যতার কারণ প্রাকৃতিক নাকি কিউরেটররাই এমন উইকেট বানান? আজকের উইকেটটা কিন্তু খারাপ ছিল না। এটা মানে বোঝার জন্য একদম প্রেমিকার মনের পর্যন্ত যাওয়ার কিছু নাই। অন্যান্য সময় যেটা হয়, প্লেয়াররাই আসলে গেস করতে চান না বা প্লেয়াররাই বলতে চান না, ফিডব্যাক দিতে চান না মিরপুরের উইকেট নিয়ে, তারা ওয়েট করেন নেচারটা বোঝার জন্য। এটা ডিপেন্ড করে আসলে এক একটা মাঠের যে ইন্টারনাল যে স্ট্রাকচারটা আছে, একটা মাঠকে যদি আপনি অন্তত 2 ফুট পর্যন্ত আপনি খোঁড়ার পর অনেকগুলো লেয়ার আপনি দেখবেন, সেখানে হচ্ছে সিলিকনের লেয়ার থাকে, সেখানে হচ্ছে স্টোনের লেয়ার থাকে, সেখানে বিভিন্ন মাটির লেয়ার থাকে, এবং কোন জায়গা থেকে আসলে পানি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কতটুকু যাবে, কতটুকু পর্যন্ত পানির আসলে আপনি আর্দ্রতাটা পাচ্ছেন মাটি পর্যন্ত। সো এই যে সয়েল সায়েন্স একটা আছে এখানে। সো আলটিমেটলি মিরপুর যেভাবে তৈরি করা, এবং মিরপুরের উইকেটে আসলে যে ধরনের মাটি ব্যবহার করা হয়েছে, সেই জায়গা থেকে নেচারটা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আমরা দেখেছি, একটু মিস্টেরিয়াস দেখেছি, এবং অনেক বেশি খেলাও হয় এই উইকেটগুলোকে যতটুকু রেস্টে দেওয়া দরকার সেই রেস্ট এই উইকেটগুলো পায় না। এবং এটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় রিজন, যে যেটা আমাদের দর্শক প্রশ্ন করলেন যে কেন আসলে অনেক সময় গেস করা যায় না। আজকেরটা আমি বলবো যে আজকেরটা টোটালি দ্যাট ওয়াজ এ ভেরি গুড উইকেট। অন্য সময় গেস করা যায় না, কারণ অনেক বেশি ইউজড উইকেট। এত বেশি ইউজড হলে একটা উইকেটের তো যত্ন লাগে। আপনি একটা ম্যাচ খেললেন, এটাকে আবার রিপেয়ার করে আবার এটা নেক্সট ম্যাচের জন্য প্রিপেয়ার করার জন্য যতটুকু এটার উপরে বিভিন্ন কাজ করতে হয়। যদি আপনার ক্র্যাক থাকে, সেখানে আমি কাটা ঘাস দিয়ে সেই ক্র্যাকগুলোকে আমি এবার এক্সপোজারটা কমাবো, নাকি হচ্ছে আমি রোল করতে করতে কমাবো। তো রোল করার জন্য আমাকে পানি দেওয়া শুকানো অনেকগুলো প্রস্তুতি থাকে। তারপর আমি সেখানে লাইভ গ্রাস রাখবো কি রাখবো না, রাখলে সেটা কয় ইঞ্চি বা কতটুকু থাকবে, এবং আমি ঘাস যদি রাখি লাইভ গ্রাস, তাহলে সেটা গোড়া কতটুকু ডিপ হবে, কতটুকু শক্ত ঘাস আমি রাখবো নাকি শক্ত ঘাস থাকবে না। সো এক একটার উপর ডিপেন্ড করে এক একটা নেচার কিন্তু দেয়। উইকেট ক্র্যাক থাকলে অনেক বেশি টার্ন অ্যান্ড সুইং থাকবে, অনেক বেশি ওয়্যার অ্যান্ড টিয়ার থাকবে। ক্র্যাক কম থাকলে যদি লাইভ গ্রাস থাকে, তাহলে সেখান থেকে ভালো মানে ক্যারি থাকবে, বাউন্স থাকবে, হার্ডনেসটা কতটুকু, অনেকগুলো বিষয় জড়িত। সো অনেক যখন খেলা হয়, এতগুলা ফ্যাক্টর কিন্তু মেনটেন করা কিউরেটের জন্য টাফ হয়ে যায়। সো আপনার এই জন্য আমরা বিভিন্ন সময় বলি যে আমাদের যদি গ্রাউন্ডস আরও বেশি থাকতো, ঢাকায় শুধু এক বিকেএসপির উপর রিলাই না করে আরও যদি গ্রাউন্ডস থাকতো, আরও যদি 5-6টা গ্রাউন্ড অ্যাটলিস্ট ঢাকায় থাকতো, এই এক মিরপুরের উপরে এত চাপ পড়ে না। আপনি দেখেন না, মিরপুরটা এমন হয়েছে যে 2 মাস মিরপুরে খেলা হচ্ছে না, 1 মাস খেলা হচ্ছে না, রেস্টটা পায় কখন? তাহলে কিউরেটার এটাকে তার মন মতো কেমনে প্রিপেয়ার করবে? সো কিউরেটারকেও সবসময় দোষ দিয়ে লাভ নেই। সো আমাদের আলটিমেটলি উইকেটটাকেও রেস্ট দেওয়ার একটা ইস্যু আছে। ভেরি ট্রু। পরের কমেন্টে যাব, মুশফিকুর রহমান। তিনি বলছেন, বাংলাদেশ এবং পাকিস্তান সিরিজে ম্যান অফ দ্য ম্যাচ অ্যান্ড সিরিজ কে হবে এবং 3-0 কি হতে পারে কিনা? 1-0 হয়েছে, বলেন রাফি, এটা আপনি বলেন। 3-0 রিপিটেশন 2015-এ যেটা হয়েছে। মানে ইন্টারেস্টিংলি ওই যে 3টা ম্যাচ বাংলাদেশ ঘরের মাঠে জিতলো, এরপর আর পাকিস্তানকে লাস্ট 10 ইয়ার্স 11 ইয়ার্স আপনি পাকিস্তানকে ঘরের মাঠে হারাতে পারেননি। না, তারপর তো আমরা এশিয়া কাপে হারালাম, সেটা হচ্ছে আবুধাবিতে। এক্স্যাক্টলি, দুটো ম্যাচই আমরা ঘরের বাইরেই হারিয়েছি। এবং পাকিস্তানের মাটি তো বাংলাদেশ কখনো ওডিআই জেতেনি, টেস্ট জিতেছে দুটো। তো সেই জায়গায় মানে 10 বছরের গ্যাপও কম কথা নয়। 3-0 হবে কিনা সেটা সময় বলে দেবে। এবং প্লেয়ার অফ দ্য সিরিজ, ইটস টাফ টু প্রেডিক্ট, বাট দি ওয়ে নাহিদ রানা স্টার্টেড এন্ড নাও ইটস ইজি টু অ্যান্সার। মানে মুস্তাফিজুর রহমানকে মনে করে দিচ্ছেন নাহিদ। যদি বোলার্স ডমিনেন্স হয়, তাহলে অফকোর্স সেটা নাহিদ রানা ক্যান্ডিডেট হয়ে গেছেন। যদি নেক্সট 2টা ম্যাচও বোলারদের এরকম ডমিনেন্স থাকে, অথবা পাকিস্তানি ব্যাটাররা যদি বোলারদের ডমিনেন্সটা ইচ্ছা করে দিয়ে দেন, মানে তাদের ব্যাটিং যেভাবে আজকে হয়েছে, এটা আরো বেটার হওয়ার কথা ছিল, কারণ উইকেট এত খারাপ ছিল না। মানে তারা যদি তারা দোষেন যে আর মিরপুরের উইকেট খারাপ ছিল, তাহলে মিরপুরের উইকেট খারাপ থাকলে তানজিদ তামিম কেমনে ব্যাটিং করলো? সে তো সন্ধ্যার পরে ব্যাটিং করে নাই, সন্ধ্যার আগেই ব্যাটিং করেছে। এটা এই তাদের নির্ধারিত 50 ওভার টাইমের ভিতরে ব্যাটিং করেছে। এক্স্যাক্টলি, ঠিক আছে, ভেরি ট্রু। পরের কমেন্টে যাব, উল রাফি। তিনি বলছেন, আপনার কি মনে হয় সাব্বির রহমানের টি20 বা ওডিআই স্কোয়াডে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু? প্রায় আমরা এই কমেন্টটা পাই। হোয়াট ডু ইউ থিংক? সাব্বির রহমান সম্প্রতি যেটা বলবো, মানে খেলা নিয়ে তার ডাউট নেই, মানে হি ইজ এ ব্রিলিয়ান্ট ক্রিকেটার, মানে তার ব্যাটিং দেখতে ভালো লাগে।
মানে তিনি যখন 4 ছক্কা হাঁকান খুবই দৃষ্টিনন্দন শটস তিনি খেলতে পারেন। ধারাবাহিকতার একটা ঘাটতি ছিল, শৃঙ্খলা বোধেরও একটা ঘাটতির অভিযোগ আমরা শুনেছি। হি লুকস মাচ মোর ডিসিপ্লিনড দেন বিফোর, এটুকু বলতে পারি। মানে সামনে থেকে দেখে লাস্ট বিপিএলে তার সঙ্গে কথা হচ্ছিল, মানে তিনি নিজেও রিয়েলাইজ করেছেন যে তার থাকে না বয়সের সঙ্গে সঙ্গে একটা ম্যাচুরিটি আসে, সেই প্রজ্ঞা, সেই একটা অভিজ্ঞতার একটা ঝলক তার মধ্যে দেখা গেছে। বাট খুব বেশি সময় তার হাতে নেই, মানে হি ইজ অলরেডি 30+। সো এখনকার যে সিনারিও বাংলাদেশের যেই জায়গাটাই তিনি খেলবেন মিডল অর্ডারে, সেই জায়গাটা ইটস ভেরি কম্পিটিটিভ। আপনি ওডিআই যদি চিন্তা করেন তাহলে তাকে যদি নিতে হয় আপনার আফিফের জায়গায় নিতে হবে এখন এই মুহূর্তের যে অবস্থা। তার নাম্বার 7 তো মিরাজ, নাম্বার 8 তো রিশাদ, তাদের রোল আলাদা। মিরাজ ক্যাপ্টেন, রিশাদ লেগি, তারপরে 3টা পেসার। তা আপনার রোলটা কোথায়? লোয়ার মিডল অর্ডার, তাহলে সেটা ডিপেন্ড করবে নাম্বার 6 পজিশনটা। তো নাম্বার 6 পজিশনে ধরলাম মিরাজ চলে আসলো, আপনি নাম্বার 7-এ খেললেন, ধরলাম। তো নাম্বার 7-এর জন্য কি তিনি এখন রেডি আছেন? মানে আফিফকে বাদ দিয়ে মানে সাব্বির রহমান ঢুকবেন। তো আমার কাছে এটা মনে হয় আমাদের দর্শকরা আসলে এই যে একটা আবেগের জায়গা থেকে তাকে ভালোবাসেন, এবং এটা স্বাভাবিক, কারণ বাংলাদেশে যে কয়জন ড্যাশিং ব্যাটার, মানে ক্রিকেট মাঠে সবসময় ড্যাশিং, একটু স্মার্ট এবং ক্লাসিক অ্যাপ্রোচের ব্যাটার বা একটু খুনে অ্যাপ্রোচের ব্যাটার, এটা কিন্তু আলাদা একটা ক্রেজ থাকে। ডেফিনেটলি। যেমন শাহিদ খান আফ্রিদি। সো শাহিদ আফ্রিদির ব্যাপারটা ছিল এরকম স্টাইলিশ, একটু অ্যাগ্রেসিভ, বাট তার মধ্যে একটা ক্রিকেট ক্যারিয়ারে তিনি চেষ্টা করেছেন খেলাটার ভেতরেই থাকতে এবং কনসিস্টেন্ট থাকতে। যেই ফরম্যাটে চান্স পেয়েছেন মোটামুটিভাবে ডেলিভার করেছেন। সো ওই জায়গা থেকে ভেরি টাফ সাব্বির রহমানের জন্য, আনলেস হি ডাজ সামথিং ইনক্রেডিবল। এবং ওই যে টানা টুর্নামেন্টে ভালো করে টপ রান গেটার নাইম শেখ তো বসা, এই বিসিএল এ টপ রান করা নাইম শেখ তো বসা। টপ রানার পারভেজ হোসেন ইমন, যিনি বিপিএলে টপ রানার ছিলেন, তিনিও এই সিরিজে, যদিও ডিফারেন্ট ফরম্যাট, তারপরও সুযোগ থাকতে পারতো, সেটা তার নেই। বা আপনি দেখুন, মানে এখন আসলে ঘরোয়া ক্রিকেটের কোয়ালিটি তো আসলে আমাদের একেবারে বলা যায় না, প্যারালাল না। মানে আপনি ইন্ডিয়াতে যদি আপনি রঞ্জির কথা বলেন, সৈয়দ মুশতাক আলী ট্রফির কথা বলেন, দুলীপের কথা বলেন, সেগুলো ইন্টারন্যাশনাল লেভেলের সঙ্গে প্রায় কাছাকাছি। বা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডেও ইটস প্যারালাল। বাংলাদেশে মানে সাব্বির রহমান বা অন্য যে কেউ, যারা মোসাদ্দেক সৈকত বলুন বা যারা কিনা ন্যাশনাল টিমে ছিলেন, তাদের কামব্যাকের রাউটটা এই জন্যই কঠিন, কারণ ডোমেস্টিক লেভেলটাও খুব একটা মানে মানদণ্ড হিসেবে আপনি একেবারে খুব টপ ক্লাস কোনো ডোমেস্টিক ক্রিকেট আমাদের আছে বলে সেটা অনেকেই হয়তো স্বীকার করবেন না। যে কারণে অনেকেই ডোমেস্টিকে ভালো করেও ইন্টারন্যাশনালে আসলে পরে সেখানে ডেলিভার করতে পারেন না। রাইট। সো তারপরের কমেন্টটা রবি তিনি করেছেন, বাংলাদেশ পাকিস্তানের সাথে সিরিজ জিতলে কি বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে? হ্যাঁ, মানে এটার একটা চান্সেস বাড়বে, আপনি টপ 8-এ থাকবার সুযোগটা বাড়বে, কিন্তু এখনই সিল্ড বলা যাচ্ছে না। মানে উই হ্যাভ টু লুক অ্যাট আদার টিমস অ্যাজ ওয়েল। এবং 8, 9, 10 এখানে, কারণ 2-1 বা 3-0 যেটাই আপনি জিতেন, বাংলাদেশ ম্যাক্সিমামই 9-এ থাকার চান্স বেশি, 9 থাকার চান্স বেশি, নট 8-এ। এবং আপনি যেটা বললেন অন্য টিমের সাথেও একটা, এই জায়গায় রেটিং পয়েন্টের ব্যবধান খুবই কাছাকাছি। সো এখনই আমরা ক্লাউড 9-এ চলে না যাই, সেটাই। শেষ কমেন্ট, এই নামটা তিনি উল্লেখ করেনি, অ্যানোনিমাস পার্টিসিপেন্ট। তিনি বলছেন এক্স্যাক্টলি আপনি যেই প্রশ্নটা শুরুতেই করছিলেন, যে কেন আমাদের দেশের ক্রিকেট থেকে শ্রীলঙ্কা এগিয়ে? তারা তো অনেক ছোট কান্ট্রি, ফাইন্যান্সিয়ালিও বাংলাদেশ থেকে স্ট্রং না, তাহলে কিভাবে তারা আমাদের থেকে বেটার ছিল? এবং তিনি আরেকটা কমেন্ট করেছিলেন, সেখানে বলেছিলেন আমাদের গ্রাউন্ডস এত কম করে, ইন্টারন্যাশনাল গ্রাউন্ডস অ্যাক্টিভ এই মুহূর্তে মোটে 3টা। এই ব্যাপারটা কি হতাশার না? অবশ্যই হতাশার। এটা আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতে আমাদেরকে এটা বলতে হবে যে গ্রাউন্ডসের কারণে আমরা মার খাচ্ছি। ডেফিনেটলি। এবং আপনি যে বললেন তারা ছোট কান্ট্রি, তারা বাংলাদেশের চাইতে আপনি ইনকাম বা ফিনান্সিয়াল অবস্থার কথা উল্লেখ করলেন, সেই দিকটা আলটিমেটলি ভুলে যান। আপনাকে যদি লক্ষ্য করতে হয় তাহলে দেখবেন যে যেই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি ক্রিকেট, এটাকে তারা কিভাবে ম্যানেজ করছে, সেই ম্যানেজমেন্টটাকে আমাদের চেয়ে বেটার, সেই জায়গাতে তাদের প্ল্যানিং থেকে আমাদের চাইতে বেটার, তাদের ডেভেলপমেন্টটাকে আমাদের চাইতে বেটার। ইয়াস, দ্য আনসার ইজ ইয়াস। আমরা এর আগেও বিভিন্ন শোতে বলেছি যে শ্রীলঙ্কার ছোট্ট শহর আপনি বললেন, ছোট্ট দেশ বললেন, তার মধ্যে আরও ছোট্ট শহর হচ্ছে কলম্বো। কলম্বোতে 36টা গ্রাউন্ড আছে শুধু স্কুল ক্রিকেট খেলার। স্কুলের গ্রাউন্ড 36টা, সেখানে স্কুল ক্রিকেট হয়, সেখানে আপনার ডোমেস্টিক ক্রিকেট হয়,
এবং সেখানে আপনি এর মধ্যে আবার উন্নত মানের একটু বেটার একটু ভালো ফ্যাসিলিটি সম্পন্ন আছে 10 থেকে 15টার মতো। তো তাহলে সেখানে তাদেরটা কেন হবে না? এবং ইনফ্রাস্ট্রাকচার, আরেকটা জিনিস হচ্ছে রিজিওনাল ক্রিকেট। আমাদের রিজিওনাল ক্রিকেট নাই। আপনি পার্শ্ববর্তী দেশ বলেন, আপনি ইভেন পাকিস্তান বলেন বা শ্রীলঙ্কা বলেন, তাদের ডোমেস্টিক স্ট্রাকচারটা কিন্তু স্ট্রং, অটোমেটিক পাইপলাইনে প্লেয়ার এসে জমা হয়ে থাকে এবং তারা ন্যাশনালে যখন পারফর্ম করতে পারে না তারা তখন আবার তাদের ডোমেস্টিকে তারা ফেরত যায়, যার যার যে ক্রিকেট আছে বা লিগ আছে সেখানে তারা ফেরত যায়, সেখানে তারা খেলে। তার মানে তারা খেলার মধ্যে থাকে। আমাদের ন্যাশনালে যারা খেলতে পারছে না বা ন্যাশনাল সার্কিটের টুর্নামেন্টগুলোতে যারা খেলতে পারছে না, তার বাইরে তাদের ডিভিশনে বা তাদের জেলায় কোনো টুর্নামেন্ট নাই, যে কারণে তারা ক্রিকেটে থাকে না। হুট করে ন্যাশনালের কোনো টুর্নামেন্টে তারা চান্সও পায় না, পেলেও তারা ভালো করে না, যে কারণে পাইপলাইন আপনি দেখেন না। পাইপলাইনে প্লেয়ার কোত্থেকে আসবে? যারা আসছে ন্যাশনাল সার্কিটে যেই টুর্নামেন্টগুলো হচ্ছে এখান থেকে যে কজন বেরোচ্ছে এটা আরো বহুগুণ বেড়ে যাবে যদি ডিভিশনাল ক্রিকেটগুলো ঠিকমতো চলে, জেলা ক্রিকেটগুলো ঠিকমতো চলে, স্কুল ক্রিকেট ঠিকমতো চলে এবং রিজিওনাল ক্রিকেট যদি আপনি সেট করতে পারেন, ওটা যদি ঠিকমতো চলে, সেখানে যদি আপনি ব্রডকাস্টিং দিয়ে দেন, সেখানে যদি কমেন্ট্রি থাকে, সেখানে যদি গ্ল্যামার থাকে, সবাই তখন নিজেকে দেখাতে চাইবে, সবাই তখন সেখানে নিজেকে প্রমাণ করতে চাইবে। সো we are waiting for that. Don't আপনি know. শ্রীলঙ্কার কথা বলছিলেন, মানে শ্রীলঙ্কার কলম্বোর কথা বলছিলেন। কলম্বোতেই 3টা ইন্টারন্যাশনাল গ্রাউন্ড আছে। বাংলাদেশে গোটা বাংলাদেশে মোটে 3টা ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে আমরা খেলি। অ্যাক্টিভ খেলা হচ্ছে। এটা হতাশার। এবং ফতুল্লাটা দেখেন কি অবস্থা, চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে, পুরোপুরি ধ্বংস। এবং খুলনার কথাও বলতে হয়, বা আপনি বগুড়ার অবস্থাই কি ছিল, মানে এখন এসে রাজশাহী বগুড়ার সংস্কার কাজ চলছে, বা আমাদের গ্রাউন্ডস কমিটির যিনি চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট তিনিও বলেছেন যে 100টা পিচ তিনি তৈরি করতে চান, বা এক্সিস্টিং যে পিচগুলো ছিল সেগুলোকে তিনি ফিরিয়ে আনতে চান। সেটা ভবিষ্যতে বোঝা যাবে কতটুকু আসলে বাস্তবসম্মত, তবে উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা হোপফুল হতেই পারি যে ইন ফিউচার আপনি বড় স্টেডিয়াম, অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচার, একদম ওয়াংখেড়ে বানানোর দরকার নাই, আহমেদাবাদ বানানোর দরকার নাই। আপনি ডানেডিন ওয়েলিংটনের দিকে তাকান, আপনি একটু গ্রিনিশ কিছু করেন, ঠিক আছে, যেখানে আমাদের গ্রিনিশ করার সুযোগ আছে, গ্রাউন্ডসটা করেন পারফেক্টলি। দুই পাশে যে ফ্যাসিলিটিসগুলো দরকার, ড্রেসিং রুম, তারপরে হচ্ছে প্রেস বক্স, তারপরে হচ্ছে ব্রডকাস্টিংয়ের জন্য, ওই স্ট্রাকচারগুলো ঠিকঠাক করে গ্যালারি যদি না করতে পারেন, অত হাইফাই করতে না পারেন, কোনো সমস্যা নাই, গ্রিনিশ রাখেন। বাট অ্যাটলিস্ট কিছু গ্রাউন্ডস, আরও কিছু গ্রাউন্ডস বানানো দরকার, অনেক বেশি টাকার বাজেটে না গিয়ে অল্প টাকা বাজেটে মিনিমাম স্ট্রাকচারগুলোকে ঠিক করে যেভাবে গ্রাউন্ডস বানানো দরকার, ওইভাবে গ্রাউন্ডস বানানোর দিকে নজর দেওয়া দরকার। মানে রাদার দেন বিল্ডিং মানে 4,000 crore stadium, but make 14 crore budget stadium and make at least 100, make at least 50, make at least 20 grounds. So grounds দরকার, মানুষ খেলার জায়গা পায় না। এটা হতাশার, আসলে আক্ষেপের, অনেক হতাশার। শুধু ক্রিকেট বল কেন, টেপ টেনিসের গ্রাউন্ডসও আস্তে আস্তে ডিমোলিশড হয়ে যাচ্ছে। আমরা তো খুব বুড়ো হয়ে যাইনি, আমরাই ছোটবেলায় কোন মাঠ ছেড়ে কোন মাঠে খেলবো হিসাব করতাম। আমাদের গ্রাউন্ডসগুলো এখন নাই। এখন আমাদের গ্রাউন্ডসগুলো এখন নাই। নেই। ঠিক আছে, যার যেখানে গ্রামের বাড়ি, যারা এই অনুষ্ঠানটা দেখছেন, যারা এই ক্রিকেটটা ফলো করেন, নিশ্চয়ই আপনাদেরও বিভিন্ন জায়গায় স্মৃতি আছে টেপ টেনিসের। আমরা যেখানে বা আমি যেখানে খেলতাম সেখানে এখন আর মাঠই নাই। সেখানে হচ্ছে সবাই হচ্ছে এখন প্রত্যেক জায়গাগুলো এখন ভরাট হয়ে যাচ্ছে। আগে জমি থাকতো, ঠিক আছে, ওই যেদিকে তাকাচ্ছেন আপনি খোলা জমি, সেখানে 3 ফসলি জমি, ওই 1 ফসল, ওই ধান কাটার পরে ওইখানে ওই ধানের যে গোড়া, সেই গোড়াটাকে পরিষ্কার করে সেখানে উইকেট নিজেরা বানিয়ে কোদাল দিয়ে, তারপরে সেই উইকেট হচ্ছে প্রিপেয়ার করে, কত কসরত, বৃষ্টি আসলে পানি দিয়ে সেচে, বালি দিয়ে, মানে এই যে একটা ব্যাপার, এই জিনিসগুলো এখন আর নাই। অনেক জায়গায় নাই, অনেক জায়গাতে হয়তোবা আছে, যাদের কাছে আছে তারা এটাকে একটু ধরে রাখেন, ক্রিকেটটাকে আমরা বাঁচিয়ে রাখি। কারণ বাংলাদেশের মানুষের হাসি, আনন্দের উৎসব বা এগুলোর উপলক্ষ খুব কম, তার মধ্যে ক্রিকেট একটা। সো এটাকে আলটিমেটলি বাঁচিয়ে রাখতে হবে। অ্যাবসলিউটলি, আমরা খুবই ইমোশনাল হয়ে গেছি, আসলে আবেগতাড়িত হয়ে গেছে, অনেক কিছু মনে পড়ে গেল। হোপফুলি দেশের ক্রিকেট আবেগ বাদ দিয়ে বিবেক দিয়ে চলি। পরের ম্যাচটা বাংলাদেশ কেমন করে সেই দিকে আমাদের নজরটা থাকবে। দর্শক দেখছিলেন যে ক্রিকেট শো, সপ্তাহে 3 দিন, শনি, সোম, বুধ আমরা ক্রিকেটের নানা গল্প ঘটনা নিয়ে হাজির হয়ে যাই। সবসময় টি স্পোর্টসের সঙ্গে থাকবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছে আজকের মতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.